আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য একটি ভয়ঙ্কর ভূতের গল্প। গল্পটি কেমন হবে সেটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ছোসিয়াত এক সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাদের এমন লাগলো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ভূতের গল্প। দুশের পাড়ের রুহানা। রাত তখন প্রায় 12টা। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। দূরের বাঁশঝাড়ে বাতাস লাগলে অদ্ভুত শব্দ হচ্ছিল। গ্রামের নাম দুশের পা। দিনের বেলায় গ্রামটা অন্য সব গ্রামের মতোই শান্ত, কিন্তু রাত নামলেই বদলে যায় সবকিছু। বিশেষ করে গ্রামের পশ্চিম পাশে থাকা পুরনো বটগাছটার কাছে কেউ যায় না, কারণ লোকজন বলে গভীর রাতে সেখানে একজন মেয়েকে দেখা যায়, লম্বা কালো চুল, সাদা পোষা, আর মুখটা এমনভাবে নিচু করে থাকে যেন সে কাউকে খুঁজছে। তার নাম রুহানা। কিন্তু রুহানা জীবিত নেই। অনেক বছর আগে এই গ্রামেরই চার যুবক শফিকুল, সফিয়ার, রশিদুল ও ফরিজুল একটি ভয়ঙ্কর অপরাধ করেছিল। তারা রুহানাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার উপর নির্মম নির্যাতন চালায় এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করে। তারপর নিজেদের অপরাধ লুকানোর জন্য গভীর রাতে রুহানার দেহ গ্রামের পশ্চিমের পুরনো বটগাছের নিচে মাটি চাপা দিয়ে দেয়। চারজন ভেবেছে কেউ কোনোদিন জানতে পারবে না, কিন্তু তারা জানত না মৃত মানুষ সবকিছু ভুলে যায় না। প্রথমবার রুহানাকে হত্যার কয়েকদিন পর থেকেই দুশের পাড়ে অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রথমে গ্রামের এক বৃদ্ধ মাঝরাতে বাড়ি ফেরার সময় বটগাছের নিচে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। মেয়েটি পেছন ফিরেছিল। বৃদ্ধ ডাকলেন, কে ওখানে? মেয়েটি কোনো উত্তর দিল না। বৃদ্ধ আবার বললেন, এই রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন? মেয়েটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। বৃদ্ধের বুক কেঁপে উঠল। মেয়েটির মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো সম্পূর্ণ কালো আর ঠোঁটের কোণে রক্তের দাগ। মেয়েটি শুধু বলল, আমাকে যারা মেরেছে তাদের ডেকে দাও। বৃদ্ধ ভয়ে দৌড়ে বাড়ি ফিরে এলেন। পরদিন থেকেই খবরটা ছড়িয়ে পড়ল, কিন্তু শফিকুল, সফিয়ার, রশিদুল আর ফরিজুল এসব শুনে হাসল। ফরিজুল বলল, ভূত বলে কিছু নেই। শফিকুল চুপ করেছিল, কারণ সে জানত বটগাছ তার নিচে কি লুকিয়ে আছে। দ্বিতীয় রাত। সেদিন রাতে চার বন্ধু একসঙ্গে বসেছিল। হঠাৎ শফিকুলের ফোন বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা। আর শফিকুলের মুখ শুকিয়ে গেল। সফিয়ার বলল, ধরিস না, কিন্তু ফোনটা নিজের থেকেই রিসিভ হয়ে গেল। উপাস থেকে কিছুক্ষণ শুধু নিঃশ্বাসের শব্দ, তারপর খুব ধীরে একটি মেয়ের কণ্ঠ, শফিকুল, আমাকে মনে আছে। শফিকুলের হাত কাঁপতে লাগলো। সে ফোন কেটে দিল। সঙ্গে সঙ্গে আবার ফোন, আবার একই নাম, আবার রিং। রশিদুল বলল, ফোনটা বন্ধ করে দে। শফিকুল ফোন বন্ধ করে দিল, কিন্তু কয়েক সেকেন্ড পর ফোনের স্ক্রিন আবার জ্বলে উঠল। এবার সেখানে একটি ছবি। বটগাছের নিচে দাঁড়িয়ে আছে রুহানা, আর ছবির নিচে লেখা। একজনের হিসাব শুরু হলো। চারজন একে অপরের দিকে তাকালো। সেদিন রাতে কেউ ঘুমাতে পারেনি। প্রথম শিকার। পরদিন সকালে ফরিজুলকে বাড়িতে পাওয়া গেল না। তার পরিবারের লোকজন চারদিকে খুঁজতে লাগলো। দুপুরের দিকে খবর এলো, পুরনো বট গাছের কাছে ফরিজুলের জুতো পাওয়া গেছে। চার বন্ধু সেখানে ছুটে গেল। গাছের নিচে মাটির উপর একটি কাগজ পড়েছিল। কাগজে লেখা। এক শফিকুল কাঁপতে কাঁপতে বলল, আমাদের চলে যেতে হবে। রশিদুল বলল, কোথায় যাব? ঠিক তখন বটগাছের উপর থেকে একটা শব্দ এলো, খিলখিল খিলখিল। চারজন মাথা তুলে তাকালো। একটি মেয়ে গাছের ডালে বসে আছে, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। রশিদুল চিৎকার করে উঠল, রুহানা। মেয়েটি ধীরে মাথা তুলল, তারপর বলল, একজনের হিসাব শেষ। দ্বিতীয় শিকার। সেই রাতেই রশিদুল বাড়িতে একা ছিল। বাইরে প্রচন্ড বৃষ্টি। হঠাৎ দরজায় টোকা, ঠ ঠ ঠ। রশিদুল বলল, কে? কোনো উত্তর নেই। আবার টোকা, ঠ ঠ ঠ।
সে দরজা খুলল। বাইরে কেউ নেই, শুধু দরজার সামনে ভেজা পায়ের ছাপ। পায়ের ছাপগুলো ঘরের ভিতরের দিকে চলে গেছে। রশিদুল পিছনে তাকাল, তারপর তার শরীর জমে গেল। ভেজা পায়ের ছাপগুলো তার ঘরের মাঝখানে এসে থেমে গেছে। তারপর ধীরে ধীরে একটি অদৃশ্য মানুষের পায়ের ছাপ আরো সামনে এগোতে লাগলো। রশিদুল পিছিয়ে গেল। হঠাৎ তার কানের কাছে একটি মেয়ের কণ্ঠ, তুমি সেদিনও চুপ করে দাঁড়িয়েছিলে। রশিদুল ঘুরে তাকাল। রুহানা তার ঠিক সামনে, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। রশিদুল চিৎকার করার আগেই ঘরের বাতি নিভে গেল। পরদিন সকালে তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া গেল, কিন্তু রশিদুল নেই। মেঝেতে শুধু একটি কাগজ, এখানে লেখা দুই সত্যের মুখোমুখি। এবার শফিকুল আর সফিয়ার বুঝতে পারল রুহানা ফিরে এসেছে। কিন্তু কেন? শফিকুল বলল, আমরা ভুল করেছি। সফিয়া চিৎকার করে বলল, ভুল? আমরা একটা মানুষকে মেরে ফেলেছি। দুজনেই চুপ হয়ে গেল। বছরের পর বছর তারা অপরাধটা লুকিয়ে রেখেছিল, কিন্তু এখন রুহানা একে একে তাদের খুঁজে নিচ্ছে। শফিকুল বলল, বটগাছের নিচে যাই, ওখানেই সব শেষ করতে হবে। সফিয়ার বলল, যদি রুহানার দেহটা বের করে পুলিশকে সব বলি। শফিকুল মাথা নাড়ল, হয়তো এটাই একমাত্র পথ। বটগাছের নিচে রাত 1টা। দুজন হাতে কোদাল নিয়ে বটগাছের নিচে পৌঁছালো। বাতাস হঠাৎ থেমে গেল। চারপাশ একদম নিস্তব্ধ। শফিকুল মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ পর কোদাল শক্ত কোনো কিছুর সঙ্গে লাগলো। সফিয়ার পিছিয়ে গেল। মাটি সরাতেই একটি পুরনো কাপড় দেখা গেল। শফিকুল কাঁপতে কাঁপতে বলল, রুহানা। হঠাৎ পেছন থেকে হাসির শব্দ, খিলখিল। দুজন ঘুরে তাকালো। বটগাছের নিচে রুহানা দাঁড়িয়ে, তার চুল বাতাস ছাড়াই উঠছে। রুহানা বলল, এতদিন পর আমাকে মনে পড়েছে। শফিকুল হাঁটু গেড়ে বসে পড়ল। আমাদের ক্ষমা করো। রুহানা ধীরে ধীরে এগিয়ে এলো। ক্ষমা? তার কণ্ঠে কোনো রাগ নেই, বরং অদ্ভুত শান্তি। যেদিন আমি তোমাদের কাছে সাহায্য চেয়েছিলাম, সেদিন তোমরা কি আমাকে ক্ষমা করেছিলে? শফিকুল কাঁদতে লাগলো। রুহানা বলল, আমার বিচার মানুষ করেনি, তাই আমি নিজেই বিচার করেছি। শেষ হিসাব। সফিয়ার হঠাৎ পেছনে তাকিয়ে দেখল, তার পাশে শফিকুল নেই। সে একা। চারপাশে শুধু কুয়াশা। দূর থেকে শফিকুলের চিৎকার, সফিয়ার দৌড়া। সফিয়ার দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় সে আবার সেই বট গাছের কাছে ফিরে আসে। তার সামনে রুহানা দাঁড়িয়ে। রুহানা বলল, তোমরা 4 জন এসেছিলে। সফিয়ার কাঁদতে কাঁদতে বলল, আমাকে যেতে দাও। রুহানা বলল, আমি তোমাদের মতো নই, আমি তোমাকে একটা সুযোগ দেব। সফিয়ার অবাক হয়ে তাকাল, কি সুযোগ? সত্য সবাইকে বলো। সফিয়ার মাথা নাড়ল, আমি বলবো। রুহানা ধীরে সরে দাঁড়ালো। সফিয়া দৌড়ে গ্রামের দিকে চলে গেল। পরদিন সকালে সে থানায় গিয়ে সব অপরাধ স্বীকার করলো। পুলিশ বটগাছের নিচে খনন করে রুহানার দেহাবশেষ উদ্ধার করলো। সেদিন প্রথমবার গ্রামের মানুষ জানতে পারলো রুহানা নিখোঁজ হয়নি, তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রুহানার দেহ যথাযথভাবে দাফন করা হলো। গ্রামের মানুষ ভেবেছিল সব শেষ। কয়েকদিন শান্তিও ছিল। তারপর এক রাতে গ্রামের মসজিদের পাশ দিয়ে একজন পথচারী যাওয়ার সময় শুনল একটি মেয়ের কান্না, আমার বিচার হয়েছে। তারপর আরেকটি কণ্ঠ, কিন্তু একজন এখনো বাকি। পরদিন সকালে গ্রামের পশ্চিমের রাস্তার পাশে শফিকুলের জুতো পাওয়া গেল। শফিকুলকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। শুধু বটগাছের নিচে একটি শেষ কাগজ পাওয়া গেল। এখানে লেখা, 4 জনের মধ্যে 3 জনের হিসাব শেষ। সফিয়ার তখন জীবিত ছিল। সে ভেবেছিল রুহানা তাকে ক্ষমা করেছে, কিন্তু সেই রাতে সফিয়ার ঘরের জানালায় 3 বার টোকা পড়ল। সফিয়ার জানালা খুলল না। তারপর বাইরের থেকে রুহানার কণ্ঠ, আমি তোমাকে বাঁচিয়েছিলাম, কারণ তোমাকে সত্য বলতে হবে। সফিয়ার কাঁদতে কাঁদতে বলল, আমি সব বলে দিয়েছি। কণ্ঠটি বলল, তাহলে ভয় পেও না। সেই রাতের পর সফিয়ার আর কখনো রুহানাকে দেখেনি। ধূসের পাড় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল, কিন্তু গ্রামের মানুষ
আজও বলে গভীর রাতে পশ্চিমের বটগাছের পাশ দিয়ে গেলে সাদা পোশাকের একটি মেয়েকে দেখা যায়। সে কাউকে আক্রমণ করে না, শুধু দাঁড়িয়ে থাকে আর খুব ধীরে বলে, অন্যায় করে কেউ পালাতে পারে না। কখনো কখনো বাতাসে তার কণ্ঠ ভেসে আসে, আমি রুহানা, আমাকে ভুলে যেও না। আর তখন ঢুসের পারে সব বাড়ির দরজা জানালা নিজের থেকেই বন্ধ হয়ে যায়, কারণ গ্রামের মানুষ জানে রুহানা এখনো পাহারা দিচ্ছে। সমাপ্ত।